ভয়ঙ্কর যোদ্ধা ছবিটি পরিচালনা করেছেন আজহারুল ইসলাম খান। আর ভয়ঙ্কর যোদ্ধা ছবিতে অভিনয় করেছেন জসিম এবং আরও অনেকেই অভিনয় করেছেন ভয়ঙ্কর যোদ্ধা ছবিতে। ভয়ঙ্কর যোদ্ধা ছবির গল্পের শুরুতে দেখা যায় যে রাজু অর্থাৎ ছোটোবেলার জসিম সে তার মা আনোয়ারাকে বলে, আচ্ছা আম্মু, আজকে না আমার জন্মদিন, তো আজকে জন্মদিন উপলক্ষে আব্বু কোথায় গেছে? তখন আনোয়ারা বলে, তোমার আব্বু তো ডিউটিতে গেছে, তোমার আব্বু তো পুলিশ ইন্সপেক্টর, তার তো ডিউটি জরুরি। তো রাজু বলে, আচ্ছা আম্মু, আমার জন্মদিন তারপরও আব্বুকে আজকে ডিউটিতে যেতে হলো কেন? কয়, শোনো আব্বু, তোমার বাপের তো এটা চাকরি, আর সে তো যে এমন একটা চাকরি করে, সে যদি সে চাকরিতে যদি ঠিক মতো না যায় তাহলে তো তাকে সরকার বরখাস্ত করে দেবে। তখন রাজু বলে, আচ্ছা সরকারটা কি? তখন আনোয়ারা বলে, আচ্ছা বাবা, তুমি এত প্রশ্ন করতেছো কেন? সরকারটা হলো দেশ যে পরিচালনা করে সেটা হলো সরকার। তখন এমন সময় দেখা যায় যে সাজু অর্থাৎ সাজু আহমেদ অর্থাৎ পুলিশ ইন্সপেক্টর পিছন থেকে দাঁড়িয়ে বলে, এই যে আব্বু, আমি এসে গেছি, তোমার জন্য দেখো কত বড় একটা গাড়ি নিয়ে এসেছি, আজকে তোমার জন্মদিন না, আর তোমার জন্য বড় একটা কেক নিয়ে এসেছি, আমি কি তোমার জন্মদিনে না এসে পারি? তখন রাজু গিয়ে বলে, আব্বু করে জোরে ধরে। কখন সাজু বলে, আচ্ছা আমি তো বাবা একটা চাকরি করি, আমি ইন্সপেক্টরের কাজ, তো তারপরও তোমার জন্মদিনে আমি ছুটে এসেছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এক কাজ করো। তখন আনোয়ার অর্থাৎ আমিনাকে বলে যে, আমিনা এক কাজ করো, আমরা এখনই, হ্যাঁ, রাজুর জন্মদিনে কেকটা কেটে ফেলি, কারণ আজকে আমি কিছু সন্ত্রাসীকে ধরেছি, আর সন্ত্রাসীরা অনেক ভয়ঙ্কর। তো সন্ত্রাসীকে যে হাজতে আমি আটক করেছি, সে হাজতের চাবি আমার কাছে, এবং যে কোনো সময় বড় ইন্সপেক্টর, তো বড় স্যার এসে আমাকে তলব করতে পারে, তখন আমি জবাবটা কী দেব? তো তাড়াতাড়ি আমরা রাজুর জন্মদিনে কেকটা কেটে ফেলি। তো সেই মুহূর্তে দেখা যায় একটা গান চলে আসে। গানের পর দেখা যায় আমিনা এবং সাজু আহমেদ, হ্যাঁ, তারপরে রাজু, তারা তিনজনে মিলে একটা গান গায়। গান গাওয়ার শেষে জন্মদিনে কেক কাটে। কেক কাটার পর সাজু আহমেদ অর্থাৎ রাজুকে সে কেক খাওয়ায় এবং তার স্ত্রী আমিনাকে কেক খাওয়ায়। খাওয়ানোর পর নিজেও কেক খেয়ে সে চলে যায় থানায়। থানায় গিয়ে জানতে পারে যে আসামিরা সব পালিয়ে গেছে। তখন সাজু আহমেদ বলে, কী ব্যাপার, চাবি আমার কাছে, কিন্তু হাজতের চাবি খোলা কারণটা কি? তখন একজন সাব ইন্সপেক্টর অর্থাৎ দারোগা বলে, দেখেন আপনি তো তালা মেরে গেছেন সত্য, কিন্তু আসামিরা যে কীভাবে বের হয়ে গেল, তখন তো আমি অন্য একটা ডিউটি ছিলাম, এসে দেখি যে আসামিরা সব পালিয়ে গেছে। তখন সাজু আহমেদ বলে, কি, চাবি আমার কাছে, তালা খোলা এবং আবার তালা লাগানো, কারণটা কি? তখন এই মুহূর্তে বড় অফিসার অর্থাৎ, হ্যাঁ, ওসি চলে আসে। ওসি চলে এসে তখন সাজু আহমেদকে বলে, ব্যাপার কি? নিশ্চয়ই আপনি টাকা খেয়ে আপনি আসামিদের ছেড়ে এর প্রমাণ আমি নিজেই পেয়েছি, কারণ আমি আপনার ড্রয়ের থেকে এক বান্ডিল 500 টাকার নোট পেয়েছি। নিশ্চয়ই আমি জানতে পেরেছি যে আপনি এই টাকা ঘুষ খেয়ে আপনি আসামিদের ছেড়ে দিয়ে উল্টো একটা নাটক করতেছেন। তখন সাজু আহমদ বলে, কয় না স্যার, অবশ্যই না, আমি কখনো ঘুষ খাই না এবং ঘুষ আমি দেইও না, কারণ আমি যদি ঘুষ খেতাম তাহলে আমি বাড়াবাড়িতে থাকতাম না, ফ্ল্যাট কিনে বাড়ি কিনে এবং গাড়ি করে চড়ে বেড়াতে পারতাম, কিন্তু আমার কি আছে? আমার কিছুই নেই, আমি শুধুমাত্র একটা বাড়াবাড়িতে থাকি। আপনি কীভাবে বিশ্বাস করলেন স্যার যে আমি ঘুষ খেয়েছি এবং টাকা খেয়ে আসামিদের ছেড়ে দিয়েছি? তখন ওসি বলে, আমি কোনো কথা শুনতে চাই না, আপনাকে এই মুহূর্তে আমি সাসপেন্ড করলাম, যান, আজ থেকে আপনাকে আর পুলিশে চাকরি করতে হবে না, কারণ আপনার জন্য আমি অনেক উপরমহল থেকে চাপ শুনেছি এবং চাপ দিয়েছে যে আপনি নাকি আসামি ছেড়ে দিয়েছেন। তবে এখন আজকে থেকে আপনার আমি বরখাস্ত করলাম, 6 মাসের জন্য বরখাস্ত করলাম। 6 মাস পর যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি নির্দোষ, যে আপনি ঘুষকে আসামিকে ছাড়েন নেই, তখন আপনাকে আবার চাকরিতে বহাল করা হবে, আর না হলে আপনি চাকরিতে কখনো আসতে পারবেন না। তখন সাজু আহমেদ তার পুলিশের সব জামা কাপড় জমা দিয়ে সাধারণ পোশাকে সে রাস্তাতে আসতে থাকে। এমন সময় বিলেনের দল অর্থাৎ মুরাদ খান আর তার মুরাদ খানের ভাই জিবু খান আসে। আসার পর সামনে এসে দাঁড়ায়। তো মুরাদ খান বলে, শোনো ইন্সপেক্টর, তোমাকে তো বলেছিলাম যে তুমি আমার আসামিদের ধরবে না, কিন্তু আসামিদের ধরেছো, ধরেও রেখেছো, এবং টাকাও তোমার কাছে আমি দিতে চেয়েছিলাম, কিন্তু টাকাটা নেও নাই। এখন তুমি আসামিদের কাছ থেকে যে আমার যে স্বীকারোক্তি এবং জবানবন্দি নিয়েছো, এবং আমার নামে যে তুমি কথাগুলো শুনেছো, যেই ক্যাসেটটা আছে সেই ক্যাসেটটা কোথায়? ক্যাসেটটা দাও, আর যদি ক্যাসেটটা না দাও তাহলে তোমাকে আমরা মেরে ফেলবো।
তখন আর তোমার ওই ক্যাসেটে কোনো মূল্য থাকবে না। তখন সাজু আহমেদ বলে যে ক্যাসেট আমি দেব না, যদি আমার জীবন চলেও যায় আমি ক্যাসেট দেব না। তখন তখন মুরাদ খান বলে ক্যাসেটটা কোথায়? তখন সাজু বলে না, ক্যাসেট কোথায় আছে সেটাও বলবো না। তখন মুরাদ খান বলে যা ওদের বাড়ি গিয়ে তল্লাশি কর, আমরা এদিকে তাকে বন্দি করে রাখি। তখন সাজু আহমেদকে গিয়ে তারা বন্দি করে রেখে এবং মারতে শুরু করে। তা মারার পর সাজু আহমেদ বলে না, না আমি কখনো বলবো না ক্যাসেট কোথায় আছে। তখন তারা গিয়ে বাড়ি তল্লাশি করে, তল্লাশি করার পর ক্যাসেটটা খুঁজে পায় না। কিন্তু সাজু আহমেদ এমন জায়গায় ক্যাসেটটা রেখেছিল, কিন্তু রাজু, হ্যাঁ, সে কী করেছে, ক্যাসেটটা পেয়ে সে এক জায়গা থেকে অন্য একটি জায়গায় ফেলে রাখে। তখন ওই গুন্ডারা গিয়ে সেই ক্যাসেটটা পায় না। তখন সাজু আহমেদ বলে ক্যাসেট আমি তো তোমাদের দেব না। তো সেখানেই সাজু আহমেদকে বন্দি করে রাখে। তখন এর পরের দিন শোনা যায় যে সাজু আহমেদ নিখোঁজ, সাজু আহমেদের কোনো সন্ধান নেই। তখন রাজু এবং তার মা আমেনা অর্থাৎ আনোয়ারা, তারা থানায় গিয়ে বলে যে আমার স্বামী তো বাড়িতে ফিরে নেই। রসু বলে কি, সাজু আহমেদ বাড়িতে ফিরে নেই? না স্যার, আমার স্বামী তো গতকালকে ডিউটি আসার পর সে আর এখনও পর্যন্ত বাড়িতে ফিরে নেই। তো রসু বলে ব্যাপার কি? আমি তাকে তো সাসপেন্ড করেছিলাম। তখন রাজু বলে আমার আব্বাকে এনে দেন স্যার, কারণ আমার আব্বু ছাড়া তো জগতে আমাদের কেউ নেই। তো রসু বলে আচ্ছা ঠিক আছে, আপনারা কোনো চিন্তা ভাবনা করেন না বাবা, তুমি চিন্তা ভাবনা করো না, তোমার আব্বু যেখানে থাকুক না কেন আমি তোমার আব্বুকে ছাড়িয়ে আনবো। এবং তখন ওসি বলে, তখন তাদের সব পুলিশদের নিয়ে একটা মিটিং করে, ব্যাপার কি, সাজু আহমেদ কোথায় গেছে? তাকে আমি সাসপেন্ড করেছিলাম সত্য, তাহলে কোথায় গেছে? আমার মনে হয় নিশ্চয়ই এটা কোনো একটা চক্রান্ত হয়েছে, এই চক্রান্তের পিছনে মনে হয় কেউ না কেউ জড়িত আছে। তোর একজন সাব ইন্সপেক্টর বলে স্যার আমি তো আগেই বলেছিলাম যে সাজু আহমেদের কোনো দোষ নাই, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এমন সময় দেখা যায় যে আমিনা এবং রাজু আহমেদ, হ্যাঁ, বাড়িতে চলে যায়। তখন বাড়িতে গিয়ে দেখে যে তাদের বাড়ি ভাঙচুর করে সব উলটপালট করে রেখেছে। তো এমন একটা পর্যায়ে দেখা যায় যে একটি ক্যাসেট, তো ক্যাসেটটা রাজু পায়। রাজু পাওয়ার পর বলে তার মাকে, মা এই ক্যাসেটটা কিসের? তখন আমিনা বলে ক্যাসেটটা কিসের মানে? এই ক্যাসেটটা এখানে পড়ে আছে, মানে আমি রেখেছিলাম এখানে ডাস্টবিন ময়লার বাক্স ভিতরে ফেলে দিয়েছিলাম যে বাদ ক্যাসেট। তখন ক্যাসেটটা, তামিনে বলে ক্যাসেটটা বাজাতে দেখি। তখন ক্যাসেটটা বাজানোর পরে দেখে যে তার বাপের বয়ান, যে সম্পূর্ণ যে অপরাধে যে অপরাধ করতেছে সব কিছু কথা আছে, তার নাম আছে, হ্যাঁ। তখন রাজু বলে আব্বা তুমি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলে এবং অপরাধীদের ধরার জন্য তুমি চেষ্টা করেছিলে এবং তাদের কাছ থেকে তুমি জবানবন্দি আদায় করেছিলে, তাই তোমাকে তারা গুম করে দিয়েছে অথবা তোমাকে হত্যা করে ফেলেছে। কিন্তু আমি বড় হয়ে, আমি একজন ভয়ঙ্কর যোদ্ধা হয়ে আমি তোমার গুম করা অথবা যদি তোমাকে মেরে ফেলে থাকে এর বদলা নেব। মা, আমি বুঝতে পেরেছি যে ক্যাসেটের ভিতরে কারা কারা ছিল এবং কাদের নাম ছিল, এবং এই শহরের সন্ত্রাসবাদী এবং দাঙ্গাবাজ অথবা জালিয়াতি করে যারা টাকা কামাচ্ছে তাদের নামগুলি, হ্যাঁ, আসামিদের কাছ থেকে আব্বু, হ্যাঁ, আদায় করে নিয়েছে। কিন্তু আমি বুঝতে পেরেছি মা যে আমাদের এখানে আর থাকা নিরাপদ নয়, আমরা চলো অন্য একটা এলাকায় চলে যাই, যদি আমরা এখানে থাকি তাহলে গুন্ডারা আমাদের মেরে ফেলতে পারে। এমন সময় গুন্ডা বাহিনী তারা বাড়ি ঘেরাও করে ফেলে। তখন সেখান রাজু এবং আমিনা সেখান থেকে পালিয়ে যায়। তো দেখা যায় গুন্ডারা সে বাড়িতে তছনছ করে মানে ওই ক্যাসেট খুঁজতে শুরু করে, কিন্তু ক্যাসেটের পায় না। তখন বাড়ি করে আগুন লাগিয়ে দেয়। তখন এর পরের দিন পেপার আসে যে রাজু এবং তার মা আমেনা অর্থাৎ ইন্সপেক্টর সাজু আহমেদের স্ত্রী এবং পুত্র আগুনে পুড়ে মারা গেছে। তখন এই সংবাদটা গিয়ে সাজু আহমেদকে বিলেন মুরাদ খান বলে, দেখ তোর স্ত্রী এবং তোর পুত্র আগুনে পুড়ে মারা গেছে, শুধুমাত্র তুই ক্যাসেটটা দিস নে বলে, আর এখনও সময় আছে, তুই ক্যাসেটটা দিয়ে দে, আর না হলে আমি তোকে মেরে ফেলবো। তো সাজু আহমেদ বলে আমি ইন্সপেক্টর, আমি দেশের জন্য কাজ করি, আমি জাতির ভালোর জন্য কাজ করি, কিন্তু তোদের মতো সন্ত্রাস এবং তোদের মতো চাঁদাবাজদের কথায় আমি, হ্যাঁ, নত হয়ে আমি এবং তোদের কথা শুনবো না। আমি মরে গেল ক্যাসেটটা আমি দেবো না, ক্যাসেট আমি সেখানে রাখিনি। তখন এক পর্যায়ে মুরাদ খান বলে তুই ক্যাসেট দিবি না আমি জানি, কিন্তু তোকে আমি বেঁচে রাখতে দিব না। তখন তাকে মারার জন্য চেষ্টা করে। তো এক পর্যায়ে দেখা যায় যে সাজু আহমেদকে তারা ছুরি আঘাত করে মেরে ফেলে। কিন্তু মেরে ফেলার পর সাজু আহমেদ মুরাদ খানকে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরার পর
মুরাদ খানের গলায় একটা রকেট থাকে, সেই রকেটটার নাম লেখা থাকে মুরাদ খান এবং তার ছবিটাও থাকে ভিতরে। তো ওই ছবিটা তার সাজু আহমেদের হাতে থাকে। তখন মানে মুরাদ খান বুঝতে পারেন যে তার রকেটটা ছিঁড়ে গেছে। তো ওই রকেটটা হাতে থাকে। হাতে থাকার পর তো তাকে সাজু আহমেদকে বলে মুরাদ খান যে একে নদীতে ফেলে দে। তো নদীতে ফেলার পর নদীতে ফেলে দেয়। তো যখন নাকি রাজু এবং আমিনা যাচ্ছে পালিয়ে অন্য এলাকায়, তখন তারা দেখে যে অনেক ভিড় জমেছে। তখন তখন আনোয়ারা বলে, বাবা এখানে এত ভিড় কিসের? তো রাজু বলে, জানি না তো মা কিসের, চলো তো দেখে যাই। তখন গিয়ে দেখে যে এখন আমিনা গিয়ে দেখে যে তার স্বামী ইন্সপেক্টর সাজু আহমেদ, আর রাজু বলে যে তার বাপ বলে চিৎকার দিয়ে জড়িয়ে ধরে। এক পর্যায়ে দেখে যে রাজু যে তার বাপের হাতের ভিতরে একটা রকেট। তখন রকেটটা খোলার পরে দেখে যে মুরাদ খানের ছবি এবং তার একটা লোগো দেওয়া আছে। তখন রাজু বলে, আমি মা এই যে ছবিটা আছে না, নিশ্চয়ই এই খারাপ লোকটি, বদমাশ লোকটি আমার বাপকে মেরে ফেলেছে। তবে এই ছবিটা আমি দেখে রাখলাম এবং আমার কাছে রাখবো। যতদিন পর্যন্ত এই বদমাইশ এবং এই খুনিকে আমি না মারতে পারবো, ততদিন পর্যন্ত আমার নিস্তার হবে না। আমি হব ভয়ঙ্কর যোদ্ধা। এই ভয়ঙ্কর যুদ্ধ হয়ে সন্ত্রাসীদের সাথে মোকাবেলা করেই আমার বাপের মৃত্যুর বদলা নেব। আমার বাপ ছিল সৎ পুলিশ ইন্সপেক্টর এবং আমি ছিলাম সৎ পুলিশ ইন্সপেক্টর ছেলে, কিন্তু আজ থেকে হব আমি ভয়ঙ্কর যোদ্ধা। আর ভয়ঙ্কর যুদ্ধ হয়েই আমি এই অপরাধ জগৎকে আমি ধ্বংস করে দেব। হ্যাঁ, শুরু করে দেব তাণ্ডব খেলা এবং তাণ্ডব লীলা, যাতে এই বাংলার মাটিতে কখনো ভয়ঙ্কর আর কোনো সন্ত্রাসী না থাকতে পারে। আমি ভয়ঙ্কর যোদ্ধা হয়েই আমি এর প্রতিশোধ নেব। তো কেটে যায় এরকম করে আরও 12টি বছর। তখন আমিনা বয়স্ক হয়ে যায়, এখন রাজু হয়ে যায় বড় হয়ে জসিম। সে সাহসী এবং শক্তিশালী হয়ে ওঠে। তখন একদিন জসিম গিয়ে আনোয়ারাকে বলে, মা আমি জানি তুমি চুপচাপ কেন থাকো। আমার বাপকে যারা মেরেছে, যারা নৃশংসভাবে হত্যা করেছে, তাদের আমি এক এক করে মারব। প্রথমে মারব আমি মুরাদ খান। যে লেখা আছে, মানে লেখা আছে যে এই ফুটের ভিতরে, রকেটের ভিতরে যে মুরাদ খান, এই মুরাদ খানকে আমি খুঁজে বের করে তাকে আমি হত্যা করব। আমার বাপকে যেভাবে মেরেছে আমি ঠিক তেমনিভাবে মুরাদ খানকে মারব। আর মুরাদ খানকে না মারা পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবে না। কারণ আমার মাথা এখন গরম। আমার বাপের মৃত্যুর বদলা না নিয়ে আমি নিস্তার হব না। এভাবেই জসিম সাহসীভাবে সে শক্তিশালী হয়ে উঠে। তখন আনোয়ারা বলে, আমিও তোকে একটা কথা বলতেছি। আমি তোকে আজকে আদেশ করলাম, তোর বাপকে যারা তোর কাছ থেকে কেড়ে নিয়েছে, আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাদের তুই একটাকেও ছাড়বি না। যদি দলে যদি 20 জনও থাকে, 50 জনও থাকে, তাদেরকে তুই হত্যা করে ফেলবি। এতে যদি তোর ফাঁসি হয়, আমি হাসতে হাসতে আমি সে ফাঁসি তোর আমি মেনে নেব। আর এতে যদি আমাকে তোরকে হারানোর ব্যথা জর্জরিত থাকতে হয়, তা তো আমি পিছপা হব না। আমি তো এখন বিধবা হয়েছি তোর বাপকে হারিয়ে, কিন্তু তোর বাপকে আমি হারাইনি। বাধ্য করেছে সন্ত্রাসীরা, এই জগতের কালোবাজারেরা, এই জগতের কালো রংবাজরা, তারা তোর বাপকে নৃশংসভাবে হত্যা করেছে। তো এরপরের দিন পত্রিকায় দেখা যায় আসে যে একজন সাহসী এবং যোদ্ধা দরকার। তো এই পত্রিকাটা কে লিখছে? মুরাদ খান দিছে যে আমাদের মানে প্রতিষ্ঠানে একজন সাহসী এবং শক্তিমান একজন সাহসী যুবক চাকরি জন্য দরকার। তখন জসিম খবরটা পাওয়ার পর তখন জসিম সেই অফিসে চলে যায়। তো জসিমকে বলে যে আচ্ছা, আপনাদের লিখছেন যে বিজ্ঞাপনে যে আপনাদের একজন সাহসী যোদ্ধা এবং সাহসী শক্তিমান লোক প্রয়োজন, কারণটা কি? দেখেন, সেই কারণটা হলো কি যে আমাদের বস, মানে বসের যে ছেলে, সে বিদেশ থেকে এসেছে, তার একজন বডিগার্ড দরকার। সেই বডিগার্ডের জন্য একজন লোক দরকার, তাই এরকম বিজ্ঞাপন লিখেছে। তখন জসিম বলা, আমি এই চাকরি করব। আপনার যে সাহসী অথবা শক্তিমান তার প্রমাণ কি? প্রমাণটা কাজে বোঝা যাবে। তখন জসিম যখন বাড়ির দিকে আসছে, এমন সময় দেখা যায় কিছু গুন্ডারা জসিমকে আক্রমণ করে। আক্রমণ করার পর জসিম সেখানে গুন্ডাদের মেরে তাদের রক্তাক্ত করে তাড়িয়ে দেয়। তখন আমের সেই ইশারা দেয়, এই ছেলেটাই হবে আমার ছেলের বডিগার্ড। তো জসিম যখন আস্তে আস্তে এমন সময় দেখা যায় অঞ্জু এসে বলে,
কয় যে আপনি তো বেশ সাহসী, কারণ আজ দেখলাম আপনার সাহসের খুব অনেক, আপনি গুন্ডা করে মেরে তাড়িয়ে দিয়েছেন। তখন জসিম বলে, তাড়িয়ে দিয়েছে তাতে গিয়েছে। তখন জসিম বলে, আপনি কে? কয়, আমি আর কি, আমি পকেট মার, আমি পকেট মারি আর মানুষের থেকে দান্দা করে আমি চলি। কয়, কেন? জসিম বলে, কে আপনি কাজ করে খেতে পারেন না? কয়, কাজ করব কীভাবে? কারণ আমার তো কর্ম নাই, আর আমার যে রূপ যৌবন, আমি যেভাবে চলি, এই রূপ যৌবন দেখে সব শিয়ালেরা আমাকে খাওয়ার জন্য দৌড়ে আসে। কিন্তু এখন আমি যে পকেট মারি না, ছেলে সেজে থাকি, এখন আর আমার কাছে কেউ আসে না। তো জসিম বলে, আচ্ছা আমি তো কাছে এসেছি, তাতে আপনার কোনো সমস্যা হয় না? কয়, না, আপনার প্রতি আমার কোনো সন্দেহ নেই, কারণ আপনি তো অনেক সাহসী এবং দেখলাম আপনি গুন্ডাদের মারিয়ে তাড়িয়ে তাড়িয়ে দিয়েছেন। তো যাক, বেশ ভালো। এভাবে আস্তে আস্তে জসিম এবং অঞ্জুর সাথে প্রেম ভালোবাসা হয়ে যায়। অঞ্জু জসিমকে ভালোবাসে, অঞ্জু এবং জসিমও অঞ্জুকে ভালোবাসে। এমনি করে একটা দুজনের জড়িয়ে ধরা গান চলে আসে। তনু জসিম বলে, আচ্ছা তুমি যে আমাকে ভালোবেসেছো, তুমি কি আমাকে চিনো? তনুঞ্জু বলে, আপনি যে আমাকে ভালোবেসেছেন, আপনাকে আমাকে চিনেন? জসিম বলে, আচ্ছা এখনও তুমি আমাকে আপনি করে বলবে? আচ্ছা ঠিক আছে, আমি তুমি করে বললাম। তোমাকে যে আমি ভালোবেসেছি এর কারণ আছে, কারণ তুমি সাহসী এবং সৎ, এটা আমার নিশ্চিন্তে আমি বুঝতে পেরেছি। কারণ তোমার মতো সাহসী ছেলে আমার দরকার। কারণ তুমি জানো আমি কেন তোমাকে ভালোবেসেছি? তখন জসিম বলে, কেন? তোমাকে একটি কারণে ভালোবেসেছি আমি, কারণ আমার বাপ ছিল একজন কাস্টম অফিসার, আর সেই কাস্টম অফিসারকে একদল গুন্ডা বাহিনীরা মেরে ফেলেছিল। তার নাম নাকি আমার বাপ মৃত্যুর আগে বলে গেছিল মুরাদ খান। কারণ মুরাদ খানের কিছু অবৈধ মালামাল এয়ারপোর্ট থেকে আসতেছিল, সেই এয়ারপোর্টে আমার আব্বা মালগুলি আটকে দিয়েছিল এবং ওই মালগুলি থানা জমা দিয়েছিল। তারপর থেকে আমার আব্বাকে ওই মুরাদ খানের লোকেরা মেরে ফেলেছিল। কিন্তু আমি মুরাদ খানকে আজও খুঁজে পাই নাই। আর মুরাদ খানকে খুঁজে পাওয়ার জন্য একজন আমি সঙ্গী খুঁজছিলাম, আর সেই সঙ্গীটা হলো তুমি। কারণ তোমার সাহসের শক্তি দেখে আমি তোমার কাছে ছুটে এসেছিলাম, কারণ তুমিই পারবে আমার বাপের হত্যার বদলা নেওয়ার জন্য আমাকে সাহায্য করার। কারণ তোমার ভিতরে যে সাহস শক্তি আছে সেটা আমি বুঝতে পেরেছি, তাই তোমাকে আমার ভালো লেগেছে এবং তোমার সাথে আমি বন্ধুত্ব করেছি এবং তোমাকে ভালোবেসেছি। কারণ তোমার মতো যুবকের পাশে যদি আমি থাকতে পারি, তাহলে আমার বাপের হত্যার বদলা আমি নিতে পারবো। তখন জসিম বলে, তুমি জানো কেন আমি এরকম ভয়ঙ্কর হয়েছি, কেন আমি এরকম সাহসী হয়েছি? তাহলে শোনো, ওই মুরাদ খান যে নামটা শুনছো না, ওই মুরাদ খান আমার বাপকে মেরেছে। কারণ আমার বাপ ছিল একজন সৎ পুলিশ ইন্সপেক্টর, সাজু আহমেদ। হ্যাঁ, তার কিছু অবৈধ কর্মকাণ্ড করেছিল, কিছু সন্ত্রাসীরা তাদের গ্রেপ্তার করেছিল আমার বাপ, তখন আমার বাপকে মেরে ফেলেছিল। কিন্তু আমার বাপ একটি ক্যাসেট রেখেছিল, সেই ক্যাসেটে আমি সব কিছু জানতে পেরেছি এবং ক্যাসেটে বয়ান অনুযায়ী আমি সব বুঝতে পেরেছি। এবং আমার বাপকে যে মুরাদ খান মেরে ফেলেছিল, সেই রকেটটা আমার কাছে আজও আছে, কারণ আমার বাপের হাতে ছিল সেই মুরাদ খানের রকেটটা। এই রকেটটা, এই যে মুরাদ খানের ছবি দেখো, এই রকেটটা লুই আমি ঘুরে বেড়াই সর্বক্ষণ। কারণ মুরাদ খানকে আমি খুঁজে বেড়াই, মুরাদ খান কোথায় থাকে তাকে খুঁজে বের করে তাকে আমি মারবো, সেই প্রতিজ্ঞা নিয়ে আমি বের হয়েছি। এবং আমি একটা চাকরি পেয়েছি, এক বডিগার্ডের চাকরি, সেখানে আমি যাব, সেখানে ঢুকিয়ে আমি মুরাদ খানকে খুঁজে বের করব। কিন্তু আজ যাব আমি ক্লাবে, এবং ক্লাবে যখন জসিম যেতে রওনা ধরে, তখন সেই মুহূর্তে অঞ্জু বলে যে আমিও যাব তোমার সাথে। তখন দুজনে তারা অন্য বেশ ধারণ করে তারা সেই ক্লাবে গিয়ে বলে, হ্যাঁ, কিছু রংবাজকে জসিম ধরে মারা শুরু করে। মুরাদ খান বলে, বল মুরাদ খান কোথায়? মুরাদ খান কোথায় আছে বল, এই শহরে সন্ত্রাস রাজা করে, সে মুরাদ খান কোথায়? তখন অনেকক্ষণ জসিম মারার পরে বলে না, তখন অঞ্জু গিয়ে মারে, বল মুরাদ খান কোথায়? মুরাদ খানকে খুঁজে বের না করতে পারলে আমাদের নিস্তার নেই, কারণ মুরাদ খান আমার বাপকে মেরেছে। তো জসিম বলে, বল মুরাদ খান কোথায়? তখন কিছু সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু মুরাদ খানের নাম বলে না। এমন সময় দেখা যায় মুরাদ খানের কিছু লোক এসে জসিমকে বলে, আপনাকে এখন এক জায়গায় যেতে হবে। তো জসিমকে নিয়ে চলে যায় কোথায়? ওই চাকরি দেওয়ার জন্য। জসিম সেই চাকরি নেওয়ার পর তখন মুরাদ খানের চেহারা জসিম আর দেখতে পারে না। তখন জসিম বলে, আমি কার চাকরি করব? তখন এই ডিনিরাজ বলে, তুমি আমার চাকরি করবে। তখন জসিম চলে যায় তার চাকরি করার জন্য। তখন অঞ্জুকে বলে যায় জসিম যে, তুমি কোনো চিন্তা ভাবনা করবে না, আমি ঠিক তোমার হ্যাঁ ঠিকানা মতন আমি সময় মতো চলে আসবো। তো জসিমকে ডিনিরাজ বলে যে, শোনো, আমার অনেক শত্রু আছে, আর শত্রুরা আমার পিছনে নিতে পারে এবং আমাকে মারার চেষ্টা করতে পারে, তুমি আমাকে বাঁচাবে, কারণ তোমার মতন সাহসী মানুষকে চাকরি দিয়েছে এই কারণেই। তো একদিন ডিনারেসকে মারার জন্য কিছু অন্য গ্রুপের লোকেরা আসে, তখন জসিম তাদেরকে মেরে তাড়িয়ে দেয়। তো প্রশংসা কুড়ায় জসিম। তখন ডিনারেস বলে, ঠিক আছে, তোমার বেতন আমি বাড়িয়ে দিলাম।
তো এক পর্যায়ে জসিম বলে, আচ্ছা এই শহরের মানুষরা আপনাকে মারবে কেন? কয় কারণ আছে, তোমাকে সেটা পরে বলবো। জসিম বলে, এখন বললে অসুবিধা কোথায়? কয় আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার ড্যাডের সাথে নিয়ে যাব। তো জসিম বলে, কবে নিয়ে যাবেন? কয় আজও নিয়ে যাব। তখন জসিম যখন তার ড্যাডের সামনে গিয়ে দাঁড়ায়, তখনই আসে মুরাদ খানের প্রথম চেহারা এবং রূপ। যখন মুরাদ খানকে জসিম দেখতে পায়, তখন জসিম বলে, মুরাদ খান, তোকে আমি চিনতে ভুল করি নেই। তুই যতই দাড়ি আর মোষ লাগিয়েছিস, তারপর তোর চেহারাটা আমার কাছে বাসে গেছে, কারণ আমার তোর যে ছবিটা আমার কাছে আছে, তোর ছবিটা দেখে চিনতে পেরেছি তুই আমার বাপকে হত্যা করেছিস, তুই আমার বাপকে মেরেছিস। তোকে আমি মারবো কুত্তার মতো গুলি করে, তোকে আমি মারবো, তুই আমার বাপকে যেভাবে মেরেছিলি তোকে আমি সেভাবে মারবো। তখন জসিম মুরাদ খানকে দেখে বলে, ও আপনি মুরাদ খান, আপনি বস? তো মুরাদ বলে, হ্যাঁ আমিই বস। তোমার মতো সাহসী যুবক যদি আমাদের দলে থাকে, তাহলে আমাদের কোনো অবৈধ কাজ করতে কোনো সমস্যা হবে না, কারণ তুমি অনেক সাহসী। আমার মনে হয় তুমি ভয়ঙ্কর যোদ্ধা। জসিম বলে, আমি ভয়ঙ্কর যোদ্ধা, কিন্তু যুদ্ধ হয়েছে একটা কারণ আছে। আমার বাপকে যারা মেরেছে তাদের আমি কি মারার জন্য আমি ভয়ঙ্কর যুদ্ধ হয়েছি। তখন মুরাদ খান বলে, তোমার বাপকে কে মেরেছে? তো জসিম বলে, আমার বাপকে যে মেরেছে আমার সামনে আছে। তখন মুরাদ খান বলে, সামনে মানে? কয় না, ওরকম সামনে না, কিন্তু আমার চোখের সামনে আছে। কিন্তু আমার বাপকে যারা মেরেছে তাদের আমি খুঁজে বেড়াচ্ছি, কিন্তু পাচ্ছি না। যদি পাই যেদিন, সেদিন আমি তাদেরকে মেরে আমার বাপের হত্যার বদলা নেব। তখন মুরাদ খান বলে, ঠিক আছে, আমি জানি তোমার বাপকে কে মেরেছে, কিন্তু আমাদের দলের ভিতরে কয়েকটা গ্রুপ আছে, নিশ্চয়ই তোমার বাপকে তারাই মেরেছে। কাছে তোমার বাপের নাম কি? তখন জসিম বলে, আমার বাপের নাম এখন আপনার শোনার দরকার নেই, সময় হলে আপনি শুনতে পারবেন, আমার এখন যেতে হবে, কিছু টাকা দেন। তখন মুরাদ খান জসিমকে প্রায় 10,000 টাকা দিয়ে দেয়। সেই টাকা নিয়ে সে অঞ্জুর কাছে চলে আসে। অঞ্জুকে বলে, শোনো অঞ্জু, আমি আমার বাপের হত্যাকারী এবং তোমার বাপের হত্যাকারীকে খুঁজে পেয়েছি। তখন অঞ্জু বলে, কি বলো তুমি? মুরাদ খানকে তুমি খুঁজছো না? সেই মুরাদ খানকে আমি দেখেছি, আজকে খুঁজে পেয়েছি মুরাদ খানের আসল চেহারা। কিন্তু তাকে আমি কিছুই বলি নাই, কিন্তু তাকে মারবো আমি আস্তে আস্তে, সময় সুযোগ মতো মারবো। আর তাকে মারার পর আমার বাপের হত্যার বদলা আমি নেব, কারণ তোমার বাপকে যে মেরেছে আমার বাপকে সে মেরেছে। তখন অঞ্জু তাকে জসিমকে জড়িয়ে দেবে বলে, তুমি আমার বিশাল বড় উপকার করেছো। তখন জসিম অঞ্জুকে জড়িয়ে ধরার পর জসিমও অঞ্জুকে জড়িয়ে ধরার পর দুজন তারা কাঁদতে থাকে। দেখো, আমরা দুজনেই পিতৃহারা, আমাদের যারা পিতৃহারা করেছে তাদেরকে না মারা পর্যন্ত আমাদের নিস্তার হবে না, কারণ আমরা বদলা নেব, আমাদের বাপের হত্যার বদলা নেব, আমাদের বাপ হারানোর, আমরা যে এতিম হয়েছি সে বদলা নেব, আমরা যে কষ্ট করে বড় হয়েছি আমাদের বাপ ছাড়া সে বদলা নেব। জসিম বলে, আমরা বদলা নেব, আমরা ভয়ঙ্কর যুদ্ধ হয়ে বদলা নেব, আমরা মুরাদ খানকে ধ্বংস করে দেব, মুরাদ খানকে আমরা জাল শেষ করে দেব, মুরাদ খানের ব্যবসা বাণিজ্য আমরা শেষ করে দেব। তো অঞ্জু বলে, আচ্ছা মুরাদ খানের প্রথম ব্যবসা কি? কয় কালোবাজার এবং মদ বেচে সে, কয় আমরা সেটাকে ধ্বংস করে দিই। তখন জসিম এবং অঞ্জু মিলে রাত্রেবেলা গিয়ে সেই ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয়। তো মুরাদ খান তখন বলে, কি ব্যাপার কি? আমার ফ্যাক্টরিতে কে আগুন লাগিয়ে দিয়েছে? কে আগুন জ্বালিয়ে দিয়েছে? তখন জসিম বলে, কয় বস, আমরা তো জানি না কে আগুন লাগিয়ে দিয়েছে। কয় আমার লক্ষ লক্ষ টাকা ক্ষতি করেছে, কে ক্ষতি করেছে? তখন জসিম বলে, নিশ্চয়ই আপনি বিরোধী দল। তখন মুরাদ খান বলে, খুঁজে বের করো, তুমি যদি সেই বিরোধী দলকে ধরতে পারো তোমাকে আমি এনাম দেবো, পুরস্কার দেবো। তখন জসিম মনে মনে বলে, আরে কুত্তার বাচ্চা, তুই আমাকে কি এনাম দিবি? আমি তো তোর এই মদ ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়েছি, আর তুই আমাকে এনাম দিবি? তোর ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে ফেলবো, তোকে আমি পঙ্গু করে ফেলবো। এই কথা মনে মনে বলতে থাকে। তখন মুরাদ খান বলে, কি ব্যাপার জসিম, তুমি মনে মনে কি বলতেছো? তো জসিম বলে, আমি যে বলতেছি সেটা আপনার শোনার লাভ নেই, আর শুনলেও আপনার মাথা হতবাক হয়ে যাবে। তখন মুরাদ খান বলে, শোনো না, বলো শুনি। তখন মুরাদ খান বলে, তুমি যদি আমাকে যে ধ্বংস করতে চায় তাকে যদি মারতে পারো, তাহলে তোমাকে আমি আমার দ্বিতীয় বস করব। তো জসিম বলে, ঠিক আছে, চেষ্টা করি। তো জসিম আবার চলে যায় তার মার কাছে গিয়ে বলে, মা, আমি মুরাদ খানের সন্ধান পেয়েছি। তো যেদিন মুরাদ খানকে মারবো আমি তোমার সামনেই মারবো এবং তুমিই মারবে। তখন অঞ্জু সেখানে যায়। তখন তার মা বলে, তুই মুরাদ খানকে পেয়েছিস, বেশ ভালো। মা, এখন মুরাদ খানকে মারা যাবে না, কারণ তোর অনেক বড় দল, আগে তাকে কাবু করতে হবে, এক এক করে তার ব্যবসা বাণিজ্য ধ্বংস করতে হবে, তারপর তাকে মারতে হবে।
তখন আনোয়ারা বলে, ঠিক আছে বাবা, আমি চাই তোর বাপের হত্যার বদলা নিবি। কিভাবে নিবি এবং কত সময় ধরে নিবি সেটা আমার জানার ব্যাপার না, আমি তার লাশ দেখতে চাই, তার মৃত্যু দেখতে চাই। তখন আমি নেওয়ার তার আনোয়ারা বলে, এটা কে? তখন জসিম বলে, মা, এর নাম অঞ্জু। এর বাপকে এই মুরাদ খান মেরেছিল, কাস্টম অফিসার ছিল এর বাপ। আর কাস্টম অফিসার থেকে এই মুরাদ খানের কিছু মালামাল জব্দ করেছিল এয়ারপোর্টে। সে তখন এই কাস্টম অফিসারকে মুরাদ খান মেরে ফেলেছিল। মুরাদ খান মারার জন্য এই সময় সহযুদ্ধ হয়েছে। তখন অঞ্জু বলে, আম্মা, আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না। আমার বাপকে যারা মেরেছে এবং আপনার স্বামীকে যারা মেরেছে তাদেরকে এক এক করে আমরা মারব। আমরাই হলাম ভয়ঙ্কর যোদ্ধা, আমাদের উপরে কোনো যুদ্ধ হবে না। কিন্তু আমরা এখন গোপনে কাজ করতেছি, আমাদের কাজ সফল হবে ইনশাল্লাহ। আমরা সফল হয়েই ওই বদমাশ সন্ত্রাসীদের আমরা মারব। তখন জসিম এবং অঞ্জু আনোয়ারা পায়ে ধরে সালাম করে এবং আনোয়ারা দুজনকে জড়িয়ে ধরে। তখন জসিম এবং অঞ্জু তারা গিয়ে বলে, এমন সময় দিলদার থাকে আবার জসিমের সাথে। দিলদার বলে, ওস্তাদ, আপনি কোনো চিন্তাই করবেন না, কারণ আপনার সাথে তো আমি সবসময় থাকি। তখন ইন্সপেক্টর থাকে একজন, সে ইন্সপেক্টর জসিমকে ধরার জন্য উঠে পড়ে লাগে। তো উঠে পড়ে যখন লাগে তখন ওই ইন্সপেক্টর নাম থাকে তার সাহস। সে বলে যে সাহস একজন ইন্সপেক্টর এসেছে, সে জসিমকে ধরার জন্য সে উঠে পড়ে লেগেছে, কারণ জসিম নাকি সন্ত্রাসী। তখন বড় ইন্সপেক্টর তার ওসি বলে, দেখো সাহস, তোমাকে আমি চাকরি দিয়েছি কারণ তুমি সব সন্ত্রাসীকে ধরার জন্য, কিন্তু নতুন করে এক রংবাজ তৈরি হয়েছে, তার নাম হলো কিনা জসিম, তাকে যে কোনো মুহূর্তে ধরে গ্রেপ্তার করবে। তখন সাহস বলে, ইয়েস স্যার, আমি জসিমকে ধরব এবং জসিমকে ধরে আমি তাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেব। তখন জসিম একদিন অঞ্জুকে বলে, আমাদের আর দেরি করা উচিত হবে না, আমাদের আক্রমণ নেওয়া শুরু করে দিই। আমরা মিথ্যা কথা বলে মুরাদ খানকে আমরা ধরে নিয়ে আসি এবং ধরে নিয়ে আসার পর তাদেরকে আমরা মেরে ফেলি। তখন অঞ্জু বলে, না, এইভাবে হবে না। আগে মুরাদ খানকে একটা লোভ দেখে আমরা এখানে আনবো। তুমি ফোন দিবে মুরাদ খানকে, তখন মুরাদ খান দলবল নিয়ে আসবে। তো জসিম বলে, না, আমি ফোন করে নিয়ে আসবো। তখন জসিম গিয়ে চক্রান্ত করে গিয়ে মুরাদ খানকে বলে, বস, একটা সংবাদ আছে ভালো। কি? আপনার যে বিরোধী দলের আছে না, তারা এক জঙ্গলে আজকে হামলা দিবে এবং অনেক টাকার মাল আসবে। তা আমরা সব গ্রুপ মিলে যদি সেই জঙ্গলে গিয়া আক্রমণ করতে পারি, তাহলে সেই টাকা পয়সা আমরা পাবো এবং সব কিছু পাবো। তখন মুরাদ খান বলে, ঠিক আছে। তাহলে মুরাদ খান সবাইকে বলে, শোন, আজকে সবাই মিলে আমরা ওই জঙ্গলে আমরা ওই আমাদের বিরোধী দল যারা আছে, তারা যে সন্ত্রাসী আছে, তাদেরকে আমরা ঘেরাও করব। ঘেরাও করে তাদের সব মাল লুট করে নেব। তখন যখন নাকি জসিমের কথা রাজি হয়ে যায়, তখন জসিম মঞ্জুকিকে বলে, মুরাদ খান রাজি হয়েছে আমার কথা আসার জন্য, তো আমরা সেই মুহূর্তে মুরাদ খানকে আমরা মেরে ফেলবো। তখন যখন নাকি মুরাদ খানের দল, তার ছেলে, তার দলফল নিয়ে সবাই সেখানে চলে যায়, তখন দেখে যে মুরাদ খানকে দেখে যে মিথ্যা। তো এমন সময় মুরাদ খানকে জসিম বলে, অঞ্জু আবার মুরাদ খানের ছেলেকে ধরে নিয়ে যায়। তখন অঞ্জু তখন ফোন করে মুরাদ খানকে বলে, তোর ছেলেকে আমি ধরে নিয়েছি, আর তোর ছেলেকে বাঁচাতে হলে তোকে আমার কাছে আত্মসমর্পণ করতে হবে। তখন মুরাদ খান বলে, কে তুমি? তখন বলে, আমি কাস্টম অফিসার মেয়ে, তোর মেয়ে, তোর তোর ছেলেকে আমরা মেরে ফেলবো। তখন মুরাদ খান জসিমকে বলে, আমার ছেলেকে উদ্ধার করো। তখন জসিম বলে, তাহলে চলেন আমরা সবাই যাই। তখন সবাই যায়, আর সেখানে গিয়ে শুরু হয় উল্টা অ্যাকশন। জসিম অঞ্জুর হয়ে আহমেদ শরীফের দলকে মারা শুরু করে, সেখানে শুরু হয়ে যায় অনেক গোলাগুলি। অর্থাৎ মুরাদ খান বলে, শোন, তোরা কে কোথায় আসিস, তোরা তাদের প্রতি আক্রমণ শুরু কর। তো সেখানে শুরু হয়ে যায় একটা ভয়ঙ্কর একটা যুদ্ধ। সেই যুদ্ধের ভিতরে অনেক গোলাগুলি শুরু হয়। গোলাগুলি করার পর তখন এক পর্যায়ে মুরাদ খান সেগুলিতে মারা যায় এবং মুরাদ খানের ছেলে মারা যায় এবং সন্ত্রাসের যারা ছিল তারা সবাই সেখানে আহত হয়। তখন পুলিশ বাহিনী সাহসের দল এসে জসিম এবং অঞ্জুকে গ্রেপ্তার করে এবং আনোয়ারা সেখানে চলে আসে। আনোয়ারা চলে আসার পর আনোয়ারা দেখতে পায় যে মুরাদ খানের মৃতদেহ পড়ে আছে। জসিম বলে, এর নাম মুরাদ খান। তখন আনোয়ারা গিয়ে থু দেয়, তখন মুরাদ খান মারা যায়। তখন আনোয়ারা বলে, বাবা সাবাস, তুই ভয়ঙ্কর যোদ্ধা। তো
তখন আনোয়ারা অঞ্জুকে বলে, তুমিই ভয়ঙ্কর যোদ্ধা, তোমরা ভয় পেও না, সরকার অবশ্যই তোমাদেরকে ছেড়ে দেবে। তখন সাহস বলে, আপনাদেরকে আমাদের সাথে থানায় যেতে হবে, আপনারা যা বলার আদালতে বলবেন। তারপর দেখা যায় কিছুদিন পর তাদেরকে ছেড়ে দেয়। তখন অঞ্জু এবং জসিমের মিল হয়ে যায় এবং আনোয়ারের মিল হয়ে যায় এবং সাহসী ইন্সপেক্টর তারও মিল হয়ে যায়, দিলদারও হাসতে থাকে। এভাবে বঙ্গযুদ্ধের ছবির গল্পটা শেষ হয়। তো পরিচালক আজল ইসলাম খান সুন্দর করে ছবিটা জসিম অঞ্জুকে দিয়ে তৈরি করেছিলেন এবং সফলতা পেয়েছিলেন।